এখন আসি গ নম্বরে। গ নম্বরে কি লেখা আছে দেখো, প্রমাণ করো যে এ ই স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার। তোমরা এই প্রশ্নের ধরন দেখে বুঝতে পেরেছো উদ্দীপকের যে আমাদের দ্বিতীয় অংশ দেওয়া আছে, দ্বিতীয় অংশে যে দ্বিতীয় ত্রিভুজের কথা বলা হয়েছিল সেটি থেকে তোমাকে প্রমাণ করতে হবে বা প্রমাণ করার জন্য সাহায্য নিতে হবে। তো দ্বিতীয় অংশের ত্রিভুজটা কি বলা ছিল, DEF সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তোমাদের সুবিধার্থে আমি এই ত্রিভুজটিকে আগেই এঁকে রেখেছি, কিন্তু তোমরা প্রশ্নপত্রে কিন্তু এই ত্রিভুজটা পাবে না, এটা তোমাদেরকে কি করে নিতে হবে, নিজেদেরকে অঙ্কন করে নিতে হবে। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার এই যে এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু দুইটাই সমান, যার কারণে আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। এবং তাহলে কি একটা সমকোণ থাকা লাগবে, তাহলে এইখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের, এই যে এখানে যে কোণটা রয়েছে এটা হচ্ছে আমাদেরকে সমকোণ, যার কারণে এটাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তো তারপরে কি বলেছে দেখো, এর EF অতিভুজ। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অতিভুজ, তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় আমাদেরকে নাম দিতে হবে কি E, এবং এই জায়গায় নাম দিতে হবে আমাদের কি F। তাহলে এখানে যেহেতু EF এখানে নাম পড়ে গেছে, তাহলে ত্রিভুজটার নাম যেহেতু DEF, তাহলে এই জায়গায় নিশ্চয়ই কি হবে, ডি হবে। তারপরে কি বলেছে দেখো, EF এর উপর যে কোনো বিন্দু। তাহলে EF এর উপর এটা যে কোনো বিন্দু আমরা যে কোনো জায়গায় নিতে পারি, কেউ মিডিলে নিতে পারে, কেউ উপরে নিতে পারে মিডিলের, জাস্ট কেউ মিডিল থেকে নিচেও নিতে পারে। আমি জাস্ট একটু মিডিল থেকে একটু নিচের দিকে নিলাম এবং এই বিন্দুটার নাম তারা কি বলেছে, এ বলেছে। এখন তোমরা প্রশ্নের দিকে যদি খেয়াল করো দেখো, এখানে AD একটি বাহু রয়েছে, কিন্তু এখানে AD কোনো বাহু নেই, কাজেই অঙ্কনে হয়তোবা আমাদেরকে এই ADটাকে যোগ করতে হতে পারে। তো এখন তোমাদের কাজ কি হবে, যে এই প্রমাণটা করার আগে তোমাদেরকে প্ল্যান করতে হবে। এখানে যেহেতু কি দেওয়া আছে দেখো, তোমরা এখানে AE স্কোয়ার, তোমরা জানো যে কোনো একটা বাহুর স্কোয়ার পাওয়া যায় শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য থেকে। কারণ পিথাগোরাসের উপপাদ্যে বলেছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার শুধুমাত্র আমরা পিথাগোরাসে পাই, আর পিথাগোরাসের এই উপপাদ্যটার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন হয়। তার মানে এই AE স্কোয়ার করতে গেলে এই এইটাকে অবশ্যই কোনো সমকোণী ত্রিভুজের বাহু হতে হবে। তোমরা কিন্তু এখানে খেয়াল করে দেখো, যে আমরা চিত্রটা পেলাম ইনফরমেশন অনুসারে, সেই চিত্রতে দেখো AE একটা এখানে বাহু আছে, ঠিক আছে, কিন্তু AE কোন সমকোণী ত্রিভুজের বাহু সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন অনেকেই বলতে পারো যে AEটা আমাদের পুরো সমকোণী ত্রিভুজটার বাহু, কিন্তু তা না, আসলে AEটাকেই নির্দিষ্ট একটা সমকোণী ত্রিভুজের বাহু হতে হবে। মানে এই যে AE আছে, এই AEটা একটা সিঙ্গেল সমকোণী ত্রিভুজের বাহু হতে হবে। যদি আমি এটাকে এইখানে এরকম ধরনের যদি একটা ঘটনা আমরা এখানে কল্পনা করতে পারতাম, তাহলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন কিন্তু তুমি বলতে পারো এই স্কোয়ার, কিন্তু একটু আগে যে বড় ত্রিভুজটা ছিল সেক্ষেত্রে কিন্তু তুমি এই বলতে পারো না। বড় ত্রিভুজটার ক্ষেত্রে তুমি EF স্কোয়ার বলতে পারো, DE স্কোয়ার বলতে পারো, DF স্কোয়ার বলতে পারো, কিন্তু বড় ত্রিভুজটার জন্য কিন্তু তুমি বা সম্পূর্ণ ত্রিভুজটার জন্য তুমি কিন্তু AE স্কোয়ার বলতে পারো না। AE স্কোয়ার বলতে পারো যদি তুমি এখানে একটা এইভাবে লম্বা অঙ্কন করে দাও, তার এবং এখানে যদি একটা কোনো নাম দাও, তাহলে AE এবং এখানে যে নামটা দিবা সেই নামটা অনুসারে একটা ত্রিভুজ পাওয়া যাবে, সেই ত্রিভুজ অনুসারে তুমি কিন্তু এই AE স্কোয়ার দিতে পারো। কাজেই তোমার যেহেতু প্রমাণে AE স্কোয়ার রয়েছে, কাজেই আমরা এই স্কোয়ার পেতে গেলে অবশ্যই এই জায়গা থেকে একটা আমাদেরকে কি করতে হবে, লম্বা অঙ্কন করে এদিকে একটা সমকোণী ত্রিভুজে আমাকে পরিণত করতে হবে। সিমিলারলি AF স্কোয়ার দেওয়া আছে, তাহলে AF স্কোয়ার যেহেতু দেওয়া আছে, তাহলে এই AF থেকে এখানে আমরা একটা লম্বা অঙ্কন করার চেষ্টা করব, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হবে। কিন্তু আমাদের প্রথম ইনফরমেশনের দিকে একটু ফিরে যেতে হবে। প্রথম ইনফরমেশনের দিকে ফিরে যাব কেন, দেখো প্রথম ইনফরমেশনে কি বলেছিল, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলাতে আমাদের কি লাভ বা আমরা কি ইনফরমেশন পেতে পারি সেটা আমরা আগে জেনে নিই। সেটা তোমাদেরকে বলে দিই। যেহেতু দেখো DE এবং F যেহেতু একটা দ্বিবাহু সমকোণী ত্রিভুজ ছিল, তখন আমরা খুব সহজভাবে বুঝতে পারি নিয়েছি যে এই যে D কোণটা আছে এটা 90 ডিগ্রি। আমি প্রয়োজনে পরে মিশিয়ে দেবো, এখানে লিখলাম 90 ডিগ্রি। এখানে যেহেতু DE বাহু এবং DF বাহু যেহেতু সমান, তাহলে আমরা এখান থেকে একটা উপপাদ্যের কথা প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে কি, যে সমান সমান বাহুর এই যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তার মানে DE এবং DF যেহেতু সমান, তাহলে আমরা বলতেই পারি এই DE বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা, এবং DF বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা। আমরা বলতেই পারি যে এই দুটি কোণ কি হবে, সমান হবে। এই দুটি কোণ সমান হবে। তাহলে এই দুটি কোণকে আমরা সমান লিখতে পারতেছি এই সমদ্বিবাহু হয়ে যাওয়ার কারণে।
কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমরা ক্লিয়ার করতে পারি, সেটা হচ্ছে এটা যেহেতু একাই 90 ডিগ্রি, আর এইটা কোণ এবং এইটা কোণ আর এইটা কোণ মিলে, তিনটা কোণ মিলে আমরা জানি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই একাই যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এরা দুইজন কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এর মান যদি 90 ডিগ্রি হয় এবং এরা দুইজন আবার সমান, তাহলে এরা প্রত্যেকে কত ডিগ্রি করে হবে, এখানে একটু তোমাদেরকে বোঝার জন্য নোট দিয়ে রাখি, এরা প্রত্যেকেই 45 ডিগ্রি হবে এবং এটাও কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে রাখলাম। তাহলে এই ইনফরমেশনটুকুকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো বা আমাদেরকে কাজে লাগাতে হবে, কেননা যেহেতু এখানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে। তো এখন আমরা যদি এটার প্রমাণের ক্ষেত্রে যাই, তাহলে সবার প্রথমে আমরা কি করব, গণমতটা লিখে নিই। গণমতটা লিখে তোমাদেরকে সবার প্রথমে একটা বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন জিনিসটা কি, যে কি ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন এবং কি প্রমাণ করতে বলেছে সেটাকে লিখে ফেলা, এক কথায় বা একটা প্যারাগ্রাফের মধ্যে বা একটা অনুচ্ছেদের মতো করে লিখে ফেলা, সেটাই হচ্ছে আমাদেরকে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের জন্য বিনি লিখলেই হবে। তাহলে কি, এখানে যে ত্রিভুজটার নাম তারা দিয়ে দিয়েছে DEF, যেহেতু আমি কোনো ত্রিভুজের নাম মনে করি জায়গা থেকে দেই নাই, যার কারণে এখানে মনে করি লেখা যাবে না, এখানে লিখতে হবে দেওয়া আছে। তাহলে সবার প্রথমে আমি লিখে নিই দেওয়া আছে। দেওয়া কি আছে, দেখো এইটা কেন লেখার প্রয়োজন, কারণ এখানে উদ্দীপকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু এটা প্রমাণের জন্য আমাদের বা এই প্রমাণটার জন্য আমাদের পুরো উদ্দীপকটুকু দরকার নেই, যেতটুকু দরকার সেইটুকু আমরা খালি লিখে নেব, যার কারণে আমরা দেওয়া আছে দিয়ে এটাকে মার্কিং করার চেষ্টা করব। কি দেওয়া আছে, DEF লিখি, DEF সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা লিখলাম সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এর কি বলেছে, EF অতিভুজ, এখানে লিখে দেই EF অতিভুজ, অতিভুজ লিখলাম। তারপরে বলছে EF এর উপর যে কোনো বিন্দু, EF এর উপর যে কোনো বিন্দু লিখলাম। লেখার পরে কি বলছে, প্রমাণ করতে হবে যে এখানে লেখা আছে প্রমাণ করো, যে তোমাদেরকে লিখতে হবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো AE স্কয়ার লিখে ফেলে, এখানে AE স্কয়ার যোগ AF স্কয়ার সমান কি দেওয়া আছে, 2AD স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব 2AD স্কয়ার, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে প্ল্যান করতে হবে যে AE স্কয়ার আমরা কেমন করে পাই, যদি আমরা এখানে একটা লম্ব অঙ্কন করি তবে পাবো, এবং AF স্কয়ার কিভাবে পাই, যদি আমরা এইখানে একটা আমরা লম্ব অঙ্কন করি তবেই আমরা AF স্কয়ারও পাবো। তাহলে কাজেই আমরা সবার প্রথমে কি বলবো, এবং যেহেতু AD স্কয়ার আছে তাহলে আমরা সবার প্রথমে এই A, D এই যোগ করি, এই কথাটা আমরা লিখে ফেলবো, এখানে A, D যোগ করি। অ্যান্ড A বিন্দু থেকে DE এর উপর কি করব, AM লম্ব অঙ্কন করি, এটা M নাম দেব, তোমাদের ইচ্ছা মতো নাম দিলেও হবে, আমি AM, এবং এইখানে যে লম্বটা অঙ্কন করব সেটা আমি AN নাম দিয়ে দিলাম, AN। এখন এটা অ্যাকুরেটলি করতে হবে এমন কোনো কথা না, রুল কম্পাসের সাহায্যে করতে হবে এমন কোনো কথা না, তোমরা জাস্ট স্কেল দিয়ে জাস্ট মোটামুটি লম্ব হয় ঠিক সেভাবে করলে হবে, কেননা এখানে অঙ্কনটা এখানে বাধ্যতামূলক বিষয় না, এখানে প্রমাণটাই হলো বাধ্যতামূলক বিষয়, তবে চিত্রটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো এখন অঙ্কনের জন্য এখানে আমরা অঙ্কনটা লিখে ফেলি, অঙ্কন যা করেছি জাস্ট তাই লিখে দেবো, আর কিছু না। সবার প্রথমে কি করেছি, A, D যোগ করেছি, এখানে কমা কেন দিতে হবে, কারণ A একটা বিন্দু, D একটা বিন্দু, যার কারণে A, D যোগ করি, ওই জন্য কমা লিখতে হবে। কেউ অনেক সময় AD যোগ করি, এই কথাটা লিখে, এটা হবে না, A, D যোগ করি। আর কি করলাম, A বিন্দু থেকে D এর উপর AM লম্ব, এখানে লিখবো A বিন্দু থেকে কি DE এর উপর কি করেছি, AM লম্ব এবং DF এর উপর কি করি, AN লম্ব অঙ্কন করি, AN লম্ব অঙ্কন করি, বাস এই কথাটা তোমরা লিখে রাখবা, এই অঙ্কন
করি। এটা প্রমাণের সুবিধার্থের জন্য বা প্রমাণটাকে সম্পূর্ণ করার জন্য আমরা অতিরিক্ত হিসেবে এই অঙ্কনগুলো অঙ্কন করলাম। এখন আসি আমরা প্রমাণ করতে। আমরা এখানে লিখে নেব প্রমাণ। তো তোমাদের প্রমাণের কথা আমি আগেই বলেছি, যেহেতু দেখো এই স্কোয়ার রয়েছে, একটি বাহুর স্কোয়ার শুধুই মাত্র আমাদেরকে পিথাগোরাস দিতে পারে। তাহলে পিথাগোরাস যেহেতু দিতে পারে, আর সেজন্যই কিন্তু আমি কি করেছি, এখানে একটা লম্ব এঁকেছি। এখানে লম্ব যখন এঁকেছি তখন এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবার নিচের দিকে আর একটা আমরা এখানে সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। কিন্তু এটা পাওয়ার আগে আমাদেরকে বলতে হবে এটা যে 45 ডিগ্রি কোণ ছিল এবং এটা যে 45 ডিগ্রি কোণ সেটা আমাদেরকে বলতে হবে। সেটা লিখব যেহেতু ডিই সমান সমান কি ডিএফ, আমরা এই কথাটা আগে বলিনি, ডিএফ এবং ডি কোণ এক সমকোণ। ডি কোণটা ফুল নেম নিলেও হবে, এখানে সিঙ্গেল নেম ইউজ করলে হবে। ডি বলতে আমি ইডিএফকে বুঝাইছি, কেউ যদি ইডিএফ লেখে তবু হবে 90 ডিগ্রি, তাই আমরা লিখতে পারবো। সুতরাং এখানে আমরা একটা কথা লিখতে পারি, সুতরাং তাহলে এই যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, সেই কোণটা কি নাম ছিল, এই কোণটার নাম হচ্ছে ডিইএফ কোণ। আমরা এখানে লিখে নিই ডিইএফ সমান কি লিখতে পারবো, ডিএফই। তার মানে এখানে লিখবো ডিএফই। এই দুইটা কোণকে আমি সমান লিখতে পেরেছি এই দুইটা বাহু সমান হওয়ার কারণে। কিন্তু এই দুইটা কোণকে এখন প্রত্যেককেই আমি 45 ডিগ্রি করে লিখবো, বিকজ অফ এই যে এটা যেহেতু একাই 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুইটা ছিল 90 ডিগ্রি, তাদের দুইজনেই যেহেতু সমান, তাহলে এক একজনকার পরিমাণ 45 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম, এইখানে মার্কিং করে দিলাম তোমাদেরকে একটা ই কোণটা, এবং এখানে মার্কিং করে দিলাম এখানে এফ কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা আসি এই যে ত্রিভুজটা পেয়েছিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে আসি। এখন ত্রিভুজ লিখি, এখন ত্রিভুজ কার মধ্যে যাব, ত্রিভুজ এইটার মধ্যে যাই আমরা, এম এ ই, এটা এম এ ই এর মধ্যে, এম ই এর মধ্যে এখানে একটা আমরা রিলেশন খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, যেহেতু এ এমটা আমি লম্ব অঙ্কন করেছিলাম, তাহলে এ এম ই কোণটা অবশ্যই কি হচ্ছে এ এম ই। এটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। এবং আমরা একটু আগেই বললাম যে এই ই কোণটা 45 ডিগ্রি ছিল, যার কারণে আমি বলতে পারবো এম ই এ কোণ, এই যে এম ই এ কোণ এটাও হচ্ছে কত, আমাদের একটু আগে বলেছিলাম 45 ডিগ্রি, কিন্তু একটু আগে বলেছিলাম ডিইএফ, কিন্তু আমি এখন ডিইএফ না বলে এম এ ই কোণ, তবুও আমাদের এই ই কোণটাকে মিন করে, যার কারণে এটা আমি 45 ডিগ্রি রাখলাম। তাহলে এখন এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে আমি বোঝাতে চাচ্ছি জাস্ট এই জায়গায় যদি এটা 90 ডিগ্রি হয় আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি এই যে কোণটা রয়েছে, এই যে এই কোণটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি, কেননা এটা 90 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি 135, আর এখানে যদি আমাদের 45 দেওয়া যায় তাহলে কত হবে, 180 হবে। কাজে আমরা বলতে পারি ই এ এম কোণ। তাহলে আমরা বলতেই পারি এই দুইটা ইনফরমেশনের উপরে যে ই এ এম কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা কেন আমরা বলবো, কেন বললাম, কারণ তাহলে এটাও যদি 45 ডিগ্রি হয়, আমি এখানে মার্কিং করে দিলাম, এটাও যদি 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা আরও একটা উপপাদ্য সেট করতে পারি। সেটা হচ্ছে কি, সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই যে এটা যদি আমরা কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এ এম, আর এই যে সাদা কোণটা এখানে দেখতেছি, এই সাদা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে ই এম। তাহলে আমরা বলতে পারি এই এ এম এবং এই ই এম সমান, কেন, কিসের কারণে, এই 45 ডিগ্রির কারণে আর এই 45 ডিগ্রির কারণে। যেহেতু দুটা কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলোও সমান। তাহলে আমরা লিখতেই পারি এ এম সমান ই এম। তাহলে এখানে অতএব দিয়ে আমরা লিখব এ এম ইজ ইকুয়াল টু ই এম। এই কথাটা আমরা এখানে করতে পারি। তো এটা তুমি একটু ডিভাইডেশনের জন্য, একটু বোঝার জন্য আলাদা করে এখানে একটা ডিভাইডেশন আমি দিয়ে দিলাম। তো এখন সিমিলারলি এখানে যেমন করে পাইলাম আমরা যে এই যে ই এম বাহু আর এ এম বাহু সমান পাইলাম, ঠিক একইভাবে এই জায়গাও কিন্তু আমরা পাবো। এটা কিন্তু আমরা এভাবে বিস্তারিত লিখবো না, এটা জাস্ট অনুরূপভাবে বলবো, কিন্তু অনুরূপভাবে বললেও আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, দেখো এটা যেহেতু লম্ব ছিল, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা একটু আগে বলা হয়েছিল এটা 45 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি যদি হয়, এটা 45 ডিগ্রি হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে এই যে এখানে যে এই কোণটা রয়েছে,
এই কোণটা হচ্ছে কয় ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, তাহলে এই 45 এর বিপরীত বাহু হচ্ছে NF, আর এই 45 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে AN। তাহলে এই 45 এর বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ AN আর NF সমান হবে। তাহলে এখন আমরা এখানে বলবো অনুরূপভাবে এখানে লিখি অনুরূপভাবে কোন ত্রিভুজের মধ্যে যাব আমরা, ANF এর মধ্যে। অনুরূপভাবে ত্রিভুজ, এটা প আছে এখানে, ত্রিভুজ কি ANF এর মধ্যে বা ক্ষেত্রে তোমরা যেটাই লেখো না কেন হবে। কি পাবো, এই AN আর NF সমান পাবো। এটা জাস্ট পুরো প্রমাণটা আমরা দেখাবো না, এমনি জাস্ট লিখে দিলে হবে, যেহেতু আমরা একইভাবে অপর একটা ত্রিভুজে দেখিয়েছি যার কারণে। তাহলে এখানে লিখবো NF। এখন আমরা যাব এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ফেলাই দেবো, এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ফেলাবো। জাস্ট তাহলে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন দেখো, এখন ত্রিভুজ কি, ত্রিভুজ MAE এর মধ্যে লিখি, MAE এর মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। কেননা পিথাগোরাসই শুধুমাত্র বাহুর স্কয়ার আমাদেরকে দিতে পারে। পিথাগোরাসের, এটা সুন্দর করে লিখতে হবে তোমাদেরকে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে এর এখানে পাই লিখে দিলাম আমি, পাই। কি পাবো, এইটার মধ্যে যদি আসি তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, কোনটা AE। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ AE স্কয়ার সমান সমান কি লিখতে হবে, AM স্কয়ার যোগ EM স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে ফেলি AM স্কয়ার যোগ লম্ব স্কয়ার মানে EM স্কয়ার, EM স্কয়ার। দেখো AM আর EM কিন্তু এখানে সমান লিখছিলাম, AM আর EM সমান লিখছিলাম। আমি চাচ্ছি যে এখানে যে EM আছে এই EMটাকে রিপ্লেস করে দেবো, এই EM কে তুলে দিয়ে এই EM এর পরিবর্তে AM লিখবো। তাহলে এখানে আমরা বা দিয়ে লিখি, বা AE স্কয়ার সমান সমান AM স্কয়ার, এটা থেকে গেল, এন্ড এই EM এর পরিবর্তে আবার এখানে AM স্কয়ার লিখলাম। এখন আমি কি লিখতে পারি, AE স্কয়ার, এখানে 2m স্কয়ার উই ক্যান রাইট 2am স্কয়ার লিখতে পারি। এখন তোমরা একটা বিষয় খেয়াল করবা ভালোভাবে, দেখো am স্কয়ার এটা যেহেতু আমাদের লম্ব ছিল, এবং এখানেও যেহেতু আমি a থেকে এই df এর উপর an লম্ব অঙ্কন করেছি, কাজে আমরা বলতে পারি যে am যতটুকু এবং এখানে ঠিক dn ঠিক ততটুকুই হবে, কেননা এটাও লম্ব ছিল, ঠিক এই বিন্দু থেকে সোজা আমরা এখানে n এনেছি এবং এটা আগের থেকে এখানে d ছিল। সো আমরা বলতেই পারি am যতটুকু dn ঠিক ততটুকু। তাহলে আমি এখানে করতে চাচ্ছি am কে রিপ্লেস করে দিয়ে এখন আমি dn লিখব। জাস্ট এতটুকু তোমাদেরকে খেয়াল করতে হবে, ae স্কয়ার ইকুয়াল টু 2, তাহলে আমি এখানে লিখব dn স্কয়ার। এখানে তোমরা এটা একটা নোট দিয়ে দিতে পারো, যেহেতু কি যে am dn একটা আয়ত, am dn একটি আয়ত। কেন আয়ত হয়েছে, কারণ এই বাহুটি এবং এই বাহুটি লম্ব হয়েছে, তাহলে নিশ্চিত এই বাহুটি এবং এই বাহুটিও কি হবে, লম্ব হবে। তাহলে একটি আয়ত, যার কারণে আমি সেটা লিখতে পারলাম আয়তক্ষেত্র। এন্ড এগেইন তাহলে আমি এই জায়গায় কি করব, ae স্কয়ার লিখে এই 2dn স্কয়ার এটা যা ছিল তাই লিখে এখানে স্কয়ার দিলাম, জাস্ট ওইটাই লিখলাম, খালি জাস্ট এখানে একটা আমরা সমীকরণ নাম্বার দিয়ে ব্যাপারটাকে মার্কিং করলাম। এই মার্কিং করার জন্যই মূলত আমি এই লাইনটাকে আরেকবার লিখলাম, না হলে এইদিকে আমার মার্কিং করার জন্য মানে সমীকরণ নাম্বার দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না, যার কারণে জাস্ট আরেকটা লাইন তোমরা লিখলে ব্যাপারটা ভালো হবে। ঠিক এখন এখানে গিয়ে যেমন করে তোমরা এই একটা সমীকরণ বিল্ড আপ করতে পেরেছো, ঠিক তেমনি ANF এর ক্ষেত্রে গিয়েও আমরা কিন্তু আর একটা সমীকরণ বিল্ড আপ করতে পারি বাই দ্য হেল্প অফ পিথাগোরাস ল, এই পিথাগোরাসের ল এর অনুসারে। তো যার কারণে আমি কি করতেছি, দেখো নিচের দিকে জায়গা না থাকার কারণে আমি পুরো চিত্রটাকে একটু নিচের দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন ANF সমকোণী ত্রিভুজের মধ্যে আসি, লিখবো এখানে আবার সমকোণী ত্রিভুজ কার মধ্যে, সমকোণী ত্রিভুজ ANF এর মধ্যে
এখানেও তোমরা লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কথাটা এখানে আমি লিখে দিলাম। এখন দেখো এটার মধ্যে গেলে কি হবে, যেহেতু এটা আমাদের সমকোণ, এই যে এ এন এফ কোণ, তাহলে এই যে এ এফ হচ্ছে আমার অতিভুজ, তাহলে আমরা লিখতেই পারি অতিভুজ স্কোয়ার, দ্যাট ইজ এ এফ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার এ এন স্কোয়ার। দেখো এ এন স্কোয়ার, এন সিমিলারলি আমরা লিখতে পারি প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এন এফ স্কোয়ার, এন এফ স্কোয়ার। তাহলে এখন আমরা আবার কি করি, দেখো অঙ্কের মতো এখানে এ এফ স্কোয়ার আমরা লিখে নিলাম। দেখো এখানে এ এন স্কোয়ার, একটু আগে আমি কিন্তু ডিএন পর্যন্ত এসেছিলাম, আর এখন আছে এখানে যদি আমি এ এন পাই, তাহলে এই ডিএন কিন্তু এক ধরনের ভূমি হিসেবে কাজ করবে, আর এ এন আমার লম্ব হিসেবে কাজ করবে, যার কারণে আমি এ এন কে এই সমীকরণের এ এন কে রেখে দিব, কিন্তু এনএফ যে আছে এই এনএফ কে রিপ্লেস করব, এনএফ কে আমি তুলে দিয়ে এ এন লেখার চেষ্টা করব। কেন? এনএফ আর এ এন সমান ছিল সেটা আমি এই জায়গায় প্রমাণ করেছিলাম। এই যে দেখো তোমরা এই জায়গায় আমি একটু আন্ডারলাইন করে দিলে তোমরা মনে হয় দেখতে পাবো, এই যে এই জায়গায় কিন্তু আমরা করেছিলাম যে এ এন এবং এনএফ সমান, তাহলে এনএফ কে রিপ্লেস করে দিয়ে এ এন কে রাখবো। কেননা আমার এই এ এন রাখলে আমার এই ডিএন এর সাথে আমরা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আবার এইখানে অতিভুজ স্কোয়ার লিখতে পারবো, যার কারণে আমি কি করব, এই এনএফ কে রিপ্লেস করে দেবো, এখানে এই যে এনএফ আছে রিপ্লেস করে দেবো, তাহলে এ এন স্কোয়ার যোগ এখানে এগেইন এ এন স্কোয়ার। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, দেখো এ এফ স্কোয়ার এখানে, তাহলে কি এখানে 2an স্কোয়ার। এখন আমরা এখানে সমীকরণ নাম্বার 2 দিয়ে দিতে পারি। এখন তোমরা এখানে বলতে পারো যে এখানে একটা লাইন বেশি হয়েছে, এম এর পরিবর্তে ডিএন লিখেছিলাম, আর এখানে এ এন এর পরিবর্তে কিন্তু ডিএম লেখা যেত। যেহেতু আমি এই এম এর সাথে ডিএন এর একটা রিলেশন তৈরি করতে চাই বা পিথাগোরাসকে এখানে অ্যাটাচ করতে চাই, যার কারণে এ এন কে রিপ্লেস করে আমি ডিএম লিখবো না, যদিও এ এম এবং এই ডিএম কিন্তু সমান হবে, যেহেতু এটা এ এম ডি এন একটা আয়তক্ষেত্র, তারপরেও কিন্তু আমি সেটাকে লিখবো না, কেননা এ এন আমার ডিএন এর সাথেই আমি একটা রিলেশন যদি করি তাহলে আমি এডি স্কোয়ার পাবো বা ডিএ স্কোয়ার পাবো, যার কারণে আমি এটাকে এ এন কে আর রিপ্লেস করলাম না। এখন কি করব, খুব একটা অঙ্কের মতো করে এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। দেখো 1 আর 2 যোগ করে পাই, নাও 1 প্লাস 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 এর এই পাশে কি ছিল, এই স্কোয়ার, আমি এই স্কোয়ার লিখে ফেলি এখানে এই স্কোয়ার, 2 এর এই পাশে কি ছিল, এফ স্কোয়ার, এফ স্কোয়ার। তোমরা যদি একটু নোটিস করো তাহলে দেখবা যে প্রমাণে কিন্তু দেখো এই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই যে এই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, প্রমাণের বাম পক্ষটুকু কিন্তু আমার অলরেডি চলে এসেছে। এখন 2ad স্কোয়ার, এই পাশে 2ad স্কোয়ার কিভাবে আসে সেটা এখন দেখো, 2dn স্কোয়ার এটা লিখি, কারণ 1 যোগ 2, তাহলে এখন 1 এর ডান পাশে যেটা ছিল সেটাই এখন আমি আগে ডান পাশে লিখবো, 2dn স্কোয়ার, এগেন 2 এর কত রয়েছে এখানে 2an স্কোয়ার স্কোয়ার, তাহলে এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, ফার্স্ট অফ অল আমরা এখানে 2টাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে এই স্কোয়ার এটা রয়ে গেল, অ্যান্ড এফ স্কোয়ার এটাও রয়ে গেল, অ্যান্ড 2টাকে যদি আমি এখানে কমন নিই তাহলে এখানে ডিএন স্কোয়ার অ্যান্ড এ এন স্কোয়ার এটা আমরা লিখতে পারি। দেখো ডিএন স্কোয়ার এ এন স্কোয়ার, চিত্রের সাথে যাও, এই যে ডিএন স্কোয়ার আর এ এন স্কোয়ার, এটাকে আমি লম্ব ধরি আর এটাকে ভূমি ধরি, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তো সো আমি এটাকে কি লিখতে পারি, এডি স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে এটাকে রিপ্লেস করে দিয়ে আমি এডি স্কোয়ার লিখতে পারবো এখানে, তাহলে এখানে বা লিখি এই স্কোয়ার যোগ এফ স্কোয়ার সমান সমান এখানে 2, এখানে তাহলে লিখতে পারবো এডি স্কোয়ার। কেন এটা এডি স্কোয়ার লিখতে পারবো, কেননা এই ত্রিভুজটাও কিন্তু এই যে ত্রিভুজটা এখানে আছে, এই ত্রিভুজটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কেননা এটা যেহেতু আমার লম্ব ছিল, এ এন যেহেতু লম্ব ছিল, তাহলে এই পাশেও একটা সমকোণ তৈরি করেছে, সেই সমকোণী ত্রিভুজের থেকে আমরা লিখতে পারতেছি পিথাগোরাসকে অ্যাপ্লাই করে কি এ এন স্কোয়ার মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান এই যে অতিভুজ স্কোয়ার মানে এডি স্কোয়ার। তোমরা যদি এখানে এটা একটু নোট দিয়ে দাও যে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এত এর মধ্যে, তাহলে ব্যাপারটা আরো ভালো হয়, যে লিখে দিলা বা উল্লেখ করে দিলা যে সমকোণী ত্রিভুজ কার ক্ষেত্রে, এ ডি এন এর ক্ষেত্রে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হলো। এবং শেষে আরেকটা লাইন লিখে তোমরা কি লিখবো, এখন প্রমাণিত লিখে দেবো, বাস হয়ে গেছে। তাহলে একটু উঠিয়ে দিলাম, তাহলে এখানে লিখবো অতএব এ ই স্কোয়ার যোগ এ এফ স্কোয়ার সমান
2AD স্কোয়ার, মানে এই লাইনটা ডাবল হলো, এই লাইনটা নোটটা দেওয়ার কারণে এটা লাইনটাকে ডাবল করতে হলো। আর এখানে তোমরা প্রমাণিত লিখে দেবা, জাস্ট এতটুকুই। আশা করি তোমরা এই গ নম্বরের সমাধানটুকু খুব সহজভাবে বুঝতে পেরেছ। তো সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।